শিক্ষিত তরুণরাও সম্পৃক্ত হচ্ছেন পশুপালন সহ বিভিন্ন ধরনের উদ্যোগে। প্রাণী সম্পদ বিভাগ বলছে, চাহিদা বাড়ায় বাণিজ্যিক উৎপাদন বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে। এতে কর্মসংস্থান হতে পারে বিপুল মানুষের। গত কয়েক বছর ধরে ভারত থেকে তেমন গরু আসছে না। মাংসের চাহিদা মেটানোর জন্য নির্ভর করতে হচ্ছে পুরোপুরি দেশীয় গরুর উপর। এতে বাজারে মাংসের দাম বেড়ে গেলেও লাভের মুখ দেখছেন অনেক খামারি। পরিবর্তিত পরিস্থিতিতে পারিবারিক পর্যায়ে যেমন গরু পালন বাড়ছে, তেমনি বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে নতুন নতুন খামার। অনেকের কাছেই এখন বিনিয়োগের নতুন খাত হয়ে উঠছে পশুর খামার। গভর্নমেন্টের এখানে পলিসি মেক করা দরকার। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে যারা আজকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, যারা শিল্পপতি আছে, যারা আজকে সফল, তাদের আগে আসা উচিত ভাই। যার ভাল লাগে, যার ইমোশন কাজ করে এগ্রিকালচার নিয়ে, তো সে এগ্রিকালচার আসতে পারে, বাট তার এই জিনিসটা শিখে তারপর আসা উচিত। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, বাজার থাকায় এই খাত সম্প্রসারণের ভালো সুযোগ আছে। এজন্য আগ্রহীদের প্রশিক্ষণ থেকে শুরু করে সব ধরনের সহায়তায় প্রস্তুত তারা। এই ধরনের যারা উদ্যোগী তাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমাদের সরাসরি বর্তমান সরকার, আমাদের মাননীয় মন্ত্রীর উদ্যোগে প্রধানমন্ত্রী একটি বিশেষ স্কিম চালু করেছে 5% সুদে আপনার গাভী পালনের জন্য লোন দেওয়া। উদ্যোক্তারা বলছেন, বাণিজ্যিক খামার লাভজনক হলেও এই খাতে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। পাশাপাশি ঋণ প্রাপ্তি সহজ করা গেলে দ্রুত বিকশিত হবে এই খাত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন স্বপ্নবাড়ি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবেল শিকদার ও প্রতিষ্ঠানটির বোর্ড অব ইনভেস্টমেন্টের পরিচালক মোহাম্মদ শফিউল আলম জনি। আমরা কথা বলবো তাদের সঙ্গে। রুবেল, আপনার সঙ্গে শুরুতে কথা বলি যে আমরা যে গবাদি শিল্পের কথা বললাম, আপনারা এই উদ্যোগটা কেন নিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংশ্লিষ্ট সকল ব্যক্তি এবং উপস্থিত আপনাকে, যারা আমাদেরকে সুযোগ দিয়েছেন আপনাদের এখানে আসার জন্য এবং কথা বলার জন্য। যে উদ্যোগ আমরা নিয়েছি সেই উদ্যোগের বিষয়ে মানুষকে জানানোর জন্য শুকরিয়া মহান আল্লাহর দরবারে, যিনি আমাকে এখানে সুস্থভাবে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করছে। হ্যাঁ, কেন নিয়েছি এই উদ্যোগ? এই উদ্যোগ নেওয়ার প্রথম কারণ ছিল, আমরা বাংলাদেশে আমাদের যে মিশন ভিশন স্বপ্নবাড়ি, সেটা হলো বাংলাদেশকে বেকারত্ব মুক্ত একটি দেশ করা, বাংলাদেশকে বিশ্বের মধ্যে এমন একটা দেশ করা যেটা একটা উন্নত দেশ হবে। এবং উদাহরণস্বরূপ এই জন্য আমরা যখন বিজনেসকে ক্লাসিফাই করেছি, ক্যাটাগরি করেছি, আমরা দেখেছি এগ্রি হলো একমাত্র বিজনেস যেটা অ্যাসেট বেস। আপনি যদি বড় কিছু করতে চান, আপনার কিছু অ্যাসেট রাখা দরকার আছে। কারণ ওয়াই পিপল উইল কাম টু ইউ, মানুষ কেন আপনার কাছে আসবে? ওয়াই পিপল উইল পার্টিসিপেট উইথ ইউ। এই একদমই এটা সম্ভব। এবং নতুন উদ্যোক্তা হিসেবে আপনারা কি ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন? ইটস এ হিউজ প্রবলেম ব্রো। যদি আপনি নতুন উদ্যোক্তার কথা বলেন, যে বাংলাদেশ আসলে উদ্যোক্তা বান্ধব না, সবচেয়ে বড় সমস্যা হলো এটা। এবং শুধু বাংলাদেশ উদ্যোক্তা বান্ধব না এই কথাটার মানে সংশ্লিষ্টতা যদি আমরা খুঁজি, তাহলে আমরা দেখবো যে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের পার্শ্বনিক ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় উদ্যোক্তাদেরকে ডিমোটিভ করা হয়। আমি জানি না সেটা কেন। কারণ আমাদের দেশের পড়াশোনার যে স্ট্রাকচার, এডুকেশন যে সিস্টেম, সেটা হলো একটা মানুষকে ছোটবেলা থেকে তাকে প্রস্তুত করা হয়, আফটার কমপ্লিট ইউর গ্রাজুয়েশন ইউ হ্যাভ টু জয়েন এ জব। এটাই সবচেয়ে বড় প্রবলেম। এই মানসিকতার পরিবর্তন দরকার। বিজনেস করার জন্য ধৈর্য দরকার, পরিশ্রম দরকার, কিন্তু আমাদের মানসিকতা হয়ে গেছে 1 মাস চাকরি করবো, তারপর বেতন পাবো, ফ্যামিলি সবাই খুশি। এই জায়গাটা থেকে যদি আমরা বের না হয়ে আসি, এবং আরেকটা বড় সমস্যা হলো আমাদের রাষ্ট্রীয়, যা আজকে আমাদের মানে দেশে আমরা হচ্ছে স্পেসিফিক আরেকটু জানতে চাই আপনার কাছে পরে। শফিউল আলম জনি, আপনি যদি বলেন যে নতুন উদ্যোক্তা হিসেবে যখন কাজ করতে যান আপনারা কি ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন? নতুন উদ্যোক্তা আসলে যে আমার ব্যবস্থাপনা পরিচালকের কথার সাথে বলতে চাই যে যখনই আমরা পড়ালেখা শেষ করে চাকরি জীবনে যাই, আমাদের ফ্যামিলি নিয়ে চিন্তা থাকে যে আমার ছেলেটা একটা ভালো চাকরি করতেছে, আমার ছেলেটা সেটেল। কিন্তু আমি যখন আপনার উদ্যোক্তা হিসেবে 2-4-5 লাখ টাকা খরচ করে করতে যাবো, দেখা গেছে যে না, তোমার এখানে রিস্ক নেওয়ার দরকার নেই, বিজনেস রিস্কে যাওয়ার তোমার দরকার নেই, তুমি চাকরি করো, তুমি ভালো থাকো। ঠিক আছে? তো আসলে বিনিয়োগের একটা বড় ফ্যাক্টর আছে আমাদের দেশে। তরুণ উদ্যোক্তাদের জন্য ফান্ড একটা বড় ফ্যাক্টর। যে আমি মূলত যে জায়গাটাতে কাজ করতেছি, যে আমাদের স্বপ্নবাড়ি অ্যাগ্রোতে আমাদের যে ইনভেস্টমেন্ট, সেটা নিয়ে আমি কাজ করতেছি। তো দেখা গেছে যে ইনভেস্টমেন্টে আমাদের দেশে আপনার ব্যক্তিগত পর্যায়ে ইনভেস্টমেন্ট আসতেছে, কিন্তু প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমরা ইনভেস্টমেন্টটা ওইভাবে পাচ্ছি না।
ঠিক আছে, আমরা যখন যাচ্ছি, যখন আমি কৃষিতে এগুলিতে যখন আমি ইনভেস্ট করতে চাই, ব্যাংকের কাছে ঋণ চাই, দেখা গেছে যে তারা একটা গ্রেস পিরিয়ড দিতে চায়, বাট সেটারও একটা ইন্টারেস্ট দিতে হবে, যেটা হয়তো অ্যাগ্রো সেক্টরে সম্ভব না, কারণ আমাকে এই টাকাটা ইনভেস্ট করে বছর খানিক পরে যে এটা থেকে ইনকাম পাওয়া যেতে পারে। সো আসলে কৃষি ক্ষেত্রে গভর্নমেন্টের ঋণের পলিসিটা একটু চেঞ্জ করা দরকার, যে তাদেরকে গ্রেস পিরিয়ডটা দিয়ে ইন্টারেস্টের বোঝাটা কতটুকু কমানো যায়। এভাবে যদি আসা যায় তাহলে আমাদের জন্য আর কি এক্সপান্ড করা আর কি বলে এটাকে আপনি যে করা দীর্ঘস্থায়ীভাবে কিছু করা সম্ভব। রুবেল সিকদার, নতুন নতুন অনেক খামার আমরা গড়ে উঠতে দেখেছি, এই সব খামার অথবা এইসব খামারিদের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার? মানে তারা যাতে সহজে ভালোভাবে তাদের ব্যবসাটা চালিয়ে যেতে পারে, অথবা যে কোনো ধরনের সমস্যা মোকাবেলায় তারা কি করতে পারে? আপনি একটু পিছনে যান আগে। আপনি নতুন খামারিদের কথা বলতেছেন, আজকে ডেইরি শিল্পের কথা 2002 যান 3 জানতো বাংলাদেশে কি পরিমাণ বুস্টার হচ্ছে পোল্ট্রি, আজকে আসছে সেটা নাই। এই যে বাংলাদেশে ইয়াং ছেলেপেলেগুলো আজকে ডেইরিতে যাচ্ছে, এটা আশঙ্কাজনক একটা জায়গা রয়েছে। আপনারা তো মনে করতেছেন যে এটা বুস্টার হবে না, তো আমাদের গভর্নমেন্টের যে পলিসি অথবা আমাদের আশপাশের মানুষের যে পলিসি কিভাবে বুস্টার হবে? আমার দেখা সিঙ্গের না, এটা হলো কালামপুরে, ওখানে একটা অ্যাগ্রো ফার্ম আছে, গত 5 বছর ধরে কমার্শিয়াল বেসিসে জানানোর চেষ্টা করছে, অর্গানিক ব্যাংক থেকে লোন নিচ্ছে, দাঁড়াতে পারতেছে না ইন্টারেস্টের জন্য। মানে এইখানে 10% উপরে যদি মানে ইন্টারেস্ট থাকে একটা ফার্মের, এটা অ্যাগ্রো তো ভাই, এই অ্যাগ্রোর জন্য মিনিমাম 3 বছর লাগে সময়। ইএফ ফান্ডের কথা আছে, ইএফ ফান্ড কোথায়? আমরা তো পাচ্ছি না। আসলে কয়টা ফার্ম যারা কাজ করতেছে তারা পাইতেছে? ব্যাপারটা হলে আমাদেরকে যদি সুদমুক্ত ঋণ না দেওয়া হয়, অ্যাগ্রো ফার্ম স্টাবলিশ করা টু মাচ হার্ড, বিশেষ করে ইয়াং এন্টারপ্রেনার আজকে যারা আসতেছে বা এগুলো সেটা হচ্ছে না। আজকে বাংলাদেশে হাজার হাজার ফার্ম, ডেইরি ফার্ম গুলো মানে মানুষ স্ট্রাকচার ডেভেলপ করার পরে 1 বছর 2 বছর 4 বছর চলে গেছে। আমার দেখে এক ভদ্রলোক ফার্ম স্টাবলিশ করে বিদেশে চলে গেছে। সো ইয়াং যারা আজকে আসতেছে, আমাদের দেশে তো এটা প্রচলন আছে, একসময় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পাগল হয়ে গেছিল, কোথায় আসছে কম্পিউটার সায়েন্সের কথা? আমরা স্পেসিফিকই আসি, আপনি যে সমস্যার কথাগুলি বলেন, যদি একটি সমস্যা আমরা বুঝতে পারলাম যে আপনাদের ফান্ডিং এর বড় ধরনের সমস্যা, রাইট, অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা সরকার যদি সহজ শর্তে ঋণ দেয়, সেই ক্ষেত্রে হয়তো নতুন খামারিরা এগিয়ে আসতে পারে। সেটি শুধু অ্যাগ্রোর ক্ষেত্রে না, বাংলাদেশের প্রায় নতুন উদ্যোক্তা সব ক্ষেত্রে এই সমস্যাটি আছে। এর পাশাপাশি একটু স্পেসিফিকভাবে জানতে চাই যে অ্যাগ্রোর ক্ষেত্রে আর কি কি ধরনের সমস্যার মুখোমুখি হয়? দেখেন, একদম প্রথমে এই কথাটা বলে গেছি, ডিমোটিভেশন বলে গিয়েছিলাম যে আমাদের দেশ পরিবার এগুলো উদ্যোক্তা বান্ধব না, আমাদের বাবা মা চায় না, আমাদের আশেপাশের মানুষগুলো চায় না। আর আরেকটা দেখেন, এক হলো ডিমোটিভেশন, দুটো হলো গভর্নমেন্টের রিয়ালাইজেশনের অভাব, থার্ড যে জিনিসটা হলো সেটা হলো আমাদের এখানে যারা সফল রয়েছে, যারা ব্যবসা করছে, সেই মানুষগুলো আগে আসতেছে না। আজকে মানুষগুলো মানে কুইক রিটার্ন চেয়েছে, এই জন্য মানুষগুলো ব্যক্তি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে না, ইনস্টিটিউশনাল পর্যায়ে না, পার্সোনাল ইনভেস্টমেন্টে মানুষ ইন্টারেস্ট ফিল করতেছে না, কারণ এগ্রিকালচার হলো স্লো প্রসেস। এগুলো হলো আরেকটা বিষয় হচ্ছে দক্ষতার অভাব। আসলে কি এই সেক্টরে দক্ষ জনশক্তির একটা চরম অভাব রয়েছে। ট্রেনিং দিয়ে কি হয়? হাতে কলমে মানে ওই যে পাঠ্যপুস্তকের শিক্ষার প্র্যাকটিক্যাল তো এক না। এখানে শিখাতে গিয়ে আমরা তো মানে মনে করি যে দুটো ট্রেনিং করছি, বই পড়ছি, আমরা একটা ফার্ম দেবো। বাংলাদেশের ফার্মগুলো আজকে অফ হয়ে যাওয়ার মূল কারণে হলো এটা, যে আমাদের এডুকেটেড প্লাবন গুলো আছে, আমরা ওই অনলাইন সার্চ করে কিছু শিখে আমাদের মনে স্বপ্ন সৃষ্টি হয় যে আমরা একটা ফার্মের মালিক হবে, একটা বাগান বাড়ি হবে। আসলে সেটা বাগান বাড়ি হয় না, ফার্মও হয় না, সেটা হলো আগাছা পূর্ণ এবং জনধরা একটা স্ট্রাকচার ছাড়া কিছু হয় না। এর জন্য যে জিনিসটা দরকার, হাউ টু সলভ দিস প্রবলেম, ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা হলো আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে, আমাদের বিজনেস করার আগে বিজনেস শিখতে হবে। আর ইউ ফিট, আপনি ভাই উপযুক্ত না হয় কেন আসা? দেখেন, এটাই বড় সমস্যা। আপনারা যখন প্রথম শুরু করেছিলেন সেই সময় গল্পটি শুনতে চাই। আসলে শুরু করেছিলাম মূলত ব্যবস্থাপনা পরিচালক সাহেব আছেন আমাদের এখানে স্বপ্নবাড়ি এগ্রো ইন্ডাস্ট্রিজে, তার ইন্সপাইরেশন থেকেই। ব্যক্তিগত জীবনে আমি ব্যাংকে চাকরি করি, প্রাইভেট ব্যাংকে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। তো তার সাথে আমরা যখন এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করি, আমরা এটা হলো ঘরের পর্যায়ে, ঘরে বসে যখন আমরা কথাবার্তা বলি, তো তাদের এই ধারণাগুলো আমার কাছে ভালো লাগতো। যে বাগান বাড়ির মতো করে একটা কিছু করবো, কিন্তু একটা পর্যায়ে এখন দেখা গেছে যে আসলে তরুণ উদ্যোক্তা কি জিনিস এটা আমি এখন বুঝতে পারতেছি লাস্ট 1 ইয়ারে, যে কতটা স্টেপে আমাদেরকে প্রবলেমের সম্মুখীন হতে হয়। যেমন আমি ব্যাংকে চাকরি করি, আমার এখানে বিবিএ করা, এমবিএ করা ছেলেপেলে আসে, তারা ইন্টার্নি করবে, কিন্তু কোনো একটা এই আপনার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে কিন্তু কখনো কেউ ইন্টার্নি করতে আসে না যে আমি বিজনেস শিখবো। আমি কিন্তু চাই আমার সন্তানটা ইন্টারমিডিয়েট পাস করুক বা অনার্স পাস করুক, তারপরে সে আমার ফার্মে যাবে, সেখানে সে 6 মাস 1 বছরের একটা কোর্স করবে,
সে তাকে নিজেকে ওইভাবে প্রস্তুত করবে বিজনেস এস্টাবলিশ হওয়ার জন্য, নট ফর সার্ভিসের জন্য আমি তাকে তৈরি করতে চাই না। তো আমাদের অভিভাবকদের উচিত যে এই মর্মে একটু চিন্তা করা, এবং আমাদের সরকারের উচিত যে কিভাবে আসলে এই সেক্টরতে আমরা আরো তরুণ উদ্যোক্তাদেরকে ইনভলভ করতে পারি। প্রসপেক্টস কি রকম? প্রসপেক্ট তো অবশ্যই আছে। বিজনেস যেহেতু আমরা অ্যাগ্রোসেক্টর নিয়ে বিজনেস করতেছি, আমাদের প্রিভিয়াস 2 জেনারেশন যদি আমি দেখি, যে আমাদের হয়তো বা আমি, আমার ফাদার, আমার দাদা, এর পূর্বে কিন্তু ম্যাক্সিমাম কৃষক ছিল একটা সময়, ম্যাক্সিমাম বাংলাদেশের আসপেক্টে। তো তারা কখনো কিন্তু কৃষিকাজ করে ক্ষতির সম্মুখীন হয়নি। তারা বছরে তাদের সকল চাহিদাগুলোকে নিয়ে কিন্তু ফুলফিল করেছে কৃষিকাজ করে। তো কৃষিকাজ করে উন্নতি করা সম্ভব। এগুলোতে বিশেষ করে আপনার আপনাদের স্বপ্নবাড়ির বয়স কতদিন হয়েছে? স্বপ্নবাড়ির বয়স হচ্ছে জাস্ট 1 বছর, আজকে 4 দিন বা 5 দিন। আপনারা শুরু করেছিলেন কতটুকু প্রজেক্ট, মানে কতটুকু জায়গা নিয়ে অথবা কতগুলি গরু নিয়ে? আর আসলে আমরা যখন জায়গা নিয়ে তো ফার্স্টে স্টার্ট করতে পারিনি, আমরা শুরু করেছি আসলে এটা যে বললাম বাসা পর্যায়ে, বাসা থেকে শুরু করে পরে আমরা ফার্স্ট একটা আপনার 236 শতাংশ জায়গার উপরে আমরা একটা প্ল্যানিং করি যে কিভাবে আমরা প্রজেক্টটাকে এস্টাবলিশ করব। সেখানে যে আমরা এই মানিকগঞ্জ সিঙ্গারে আমাদের যে প্রজেক্টটা দেখানো হলো মাত্র, সেখানে আমরা আমাদের এই স্ট্রাকচার এস্টাবলিশ করি। এবং এখন কতগুলি আপনাদের গরু আছে? আমাদের এই মুহূর্তে 36 প্লাস ছোট বড় মিলিয়ে বিভিন্ন সাইজের ফ্যাটেনিং এর জন্য আমাদের গরু এস্টাবলিশ। আমরা আবারও অ্যাগ্রো ইন্ডাস্ট্রি বাংলাদেশে প্রসপেক্টস কি রকম, আর তরুণদের জন্য এটি কি ধরনের সম্ভাবনার জায়গা হতে পারে? ফর এক্সাম্পল আনিস লগের দিকে তাকান তো, আমাদের মেয়র লোক অসুস্থ হয়ে গেছে। কেন ভাই, কি সমস্যা তার, কি রোগ এটা আমরা ফাইন্ড আউট করতে পারছি না। প্রবলেমটা কি জানেন ভাই? ফুড ডিজিজ, ফুড পয়জন। আমরা এখন অনেকে আপেল, তারপর আপনি বলেন কমলা, এগুলো কলা খাওয়া বন্ধ করে দিচ্ছি, খাবো না তো। মাছ কিনতে গেলে আমরা ফরমালিন কেমিক্যালের ভয়। মানে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে অ্যাগ্রো প্রসপেক্টাস পৃথিবীর সবচেয়ে বেশি, এখানে যদি আপনি সেফ ফুড এনশিওর করতে পারেন, বাংলাদেশের মেডিকেল কস্ট কমে যাবে। শুধু তরুণদের জন্য নয়, সারা দেশবাসীর জন্য। আমরা আজকে অর্গানিকের কথা যেটা বলা হয়েছে, বাট অনলি মানে একটা ওয়াশ করা হইতেছে মানুষকে। আসলে তো আমরা অর্গানিক প্রোডাক্ট দিতে পারতেছি, এই জন্য এনাফ সুইটেবল কোন পরিবেশকে এখনো সৃষ্টি হয়েছে, এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, আমরা যদি অ্যাগ্রোর দিকে আসি, শুধু আমরাই না, আমাদের দেশের মানুষগুলো সবাই যদি আমরা অ্যাগ্রোর দিকে আসি, আমাদের দেশে শুধু ফুড সাপ্লাই পূরণ হবে না ভাই, সেফ ফুড ক্রিয়েট হবে। আসলে আমাদের সেফ ফুড দরকার, সেফ এনভায়রনমেন্ট দরকার, যদি আমার ফিউচার জেনারেশন চাই। ইটস এ বিগ ইন্ডাস্ট্রি ফর নট অনলি বাংলাদেশ, ফর দ্য ওয়ার্ল্ড। যদি আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারি, বেস্ট। আমাদের থেকে মাংস নেওয়ার জন্য আরব কান্ট্রিগুলো বসে হয়েছে, শুধু মাংস হতো, সবজি নেওয়ার জন্য কি পরিমাণে। আমি সিঙ্গাপুরে যখন ছিলাম, আমি দেখলাম ব্রাজিল থেকে মাংস ঢুকতেছে সিঙ্গাপুরে, মালয়েশিয়া কোথা থেকে ঢুকে, চায়না তো, মুসলিম কান্ট্রিগুলো চায়না, সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে এক্সপোর্ট কান্ট্রি ব্রাজিল রেড মিটের জন্য। তারপর ইন্ডিয়া, হোয়াই নট বাংলাদেশ? কি সমস্যা? বাংলাদেশে দানাদার খাবার দাম। বাংলাদেশে তো আমরা দেখতে পাই যে কোরবানির ঈদের সময় বাংলাদেশে যে পরিমাণ মাংসের চাহিদা, সেই পরিমাণ মাংস উৎপাদন হচ্ছে না দেশে। গত কয়েক বছর ধরে অবশ্য ভারত থেকে গরু আসা একটু কমে গেছে বলে এখন বাংলাদেশে বেশ কিছু নতুন নতুন খামারেরা উৎসাহিত হচ্ছেন। এই যে দেখছেন, আপনি তো বললেন যে বাংলাদেশে যে পরিমাণ গরু উৎপাদন হওয়া দরকার, সেই পরিমাণ গরু উৎপাদন হয় না। আবার ইন্ডিয়া থেকে যখন আসা বন্ধ হয়েছে তখন হইতেছে। ব্যাপারটা কি হয়েছে যে আপনার বড় খুলে দেন, এই জন্য তো আমি ইন্সপায়ার হই না। বাংলাদেশে যে পরিমাণ পরিবেশ আছে, শুধু বাংলাদেশের না, আমরা যদি বলেন যে পাকিস্তানে আমরা ঈদের সময় গরু পাঠাবো, এটা আমাদের পক্ষে সম্ভব। ব্যাপারটা শুধুমাত্র দুটোর দিকে তাকাই দেবো, বা দানাদার খাবার দামটা একটু কমান। সেকেন্ডারি জায়গা স্বপ্নবাড়ি একদম মতো যারা এন্টারপ্রেনার বেসিস বড় ধরনের, আমাদের প্রজেক্ট 40 একরের, মাত্র 2.36 একর পরে এস্টাবলিশ করেছি, 4 কোটি আমরা কিছু টাকা বিনিয়োগ করেছি। এবং 40 একরের টোটাল একটা এডুকেশনাল সেন্টার হবে বাচ্চাদের জন্য, যারা যাদের ক্ষেত থেকে সবজি পাবো, পুকুরে মাছ ধরবো, গাছ থেকে ফল পাবে, এবং তো শিখবে। আজকে বই থেকে তো মানুষ শিখে না, আজকে বই পড়ে মানুষ কি শিখতেছে? বেয়াদবি শিখতেছে। আমি দেশে বললাম, দেশে বাইরে বললাম, কেউ তো শিখলাম না। বাবা মাকে সম্মান করতে হইব। আমাদের পাঠ্যপুস্তক, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা যা শিখতেছি, এই থেকে স্বপ্নবাড়ি আগ্রহ কি চাইতেছে? স্বপ্নবাড়ি আগ্রহ চাইতেছে যে এখান থেকে মানুষ পাঠ্যপুস্তকের পাশাপাশি যা শিখলো সেটা এখান থেকে প্র্যাকটিক্যালি আসুক। স্বপ্নবাড়ি আগ্রহতে বা এখন রান্নাগুলি খেলা দরকার, গুলি খেলা দরকার, এটা দরকার হয় এখন। না, কিন্তু আপনি বলছেন যে সেখানে যাবে, যে শিখবে। আমি শেষ করি, আমি সেই প্রক্রিয়াটা কি? মানে আপনারা কি শুধু এখানে উৎপাদনের পাশাপাশি এরকম লার্নিং এর ব্যবস্থা রাখছেন? রাইট। আমাদের ওখানে আমাদের সাইড অফিস আছে, 5টা রুম করে দিয়েছি।
কিছুদিন আগে পার্থ কিন্তু গেছিল আমাদের ওখানে, আর অনেকেই যাইতেছে, অনেকে ফ্যামিলি নিয়ে, দুটো ঘোড়া আছে আমাদের ওখানে, শুধুমাত্র বাচ্চারা ঘোড়া চড়বে দেখে আমরা ঘোড়া কিনছি। ওখানে প্রায় 2 লাখ টাকা সকল মানে গাছ লাগাইছে, ফলের গাছ, বড়ি গাছ থেকে মানে আপনার কি আতা বলেন, বেউয়া বলেন, সকল ফল গাছ লাগানো আছে, যাতে ফল পারতে পারে। আমরা আসলে যে জিনিসটা করার চেষ্টা করছি, শুধু তাই না, আমাদের কিন্তু গরু পারি না, আমাদের কিন্তু আরেকটা কোম্পানি আছে কষাই বাড়ি, এখান থেকে গরু নিয়ে আমরা এই যে গত শুক্রবার মিরপুর 13 অপূর্ব ক্লাবের সামনে আমরা গরু জবাই করছি, এবং সেখানে সারা এলাকাবাসীকে আমরা জানাইছি যে আপনাদেরকে সুস্থ গরুর মাংস দেওয়া হচ্ছে। আমাদের কষাই বাড়ির মতো হলো বিলিভ ইন কাস্টমার স্যাটিসফ্যাকশন। আজকে পর্যন্ত কষাই বাড়ির মাংস যারা খাইছে কেউ বলে নাই কা এর মাংস খারাপ, সবাই বলে যে 520 টাকা কেজি কষাই বাড়ির মাংস নেবে, এটা অনেক ভালো এবং এটা কোয়ালিটিফুল। আমাদের মাংস যারা একবার খায়, দেখেন আমরা কিন্তু একটা সেফ ফুড দেওয়ার চেষ্টা করেছি। একবার মানে কি মানুষ একবার তো কেনা যাবে, বা একবার একটা প্রোডাক্ট হবে, সেই প্রোডাক্ট মানুষ খাবে, সেল হবে, আর আবার বলতেছে সেফ ফুডের কথা। হ্যাঁ, আমরা শুধু প্রোডাক্টে সেল করি, শুধু কষাই বাড়ির রেড মিটটা কোয়ালিটিফুল রেড মিটও এনশিওর করি না। দেখেন পার্চেস কার্ড বুঝে নিয়ে আসছি, 520 টাকা করে মানুষকে মাংস দেওয়া হচ্ছে, সুস্থ গরুর মাংস। আজকে বাংলাদেশে কারা আছে যারা এরকম নিশ্চিত করে কষাই বাড়ি ছাড়া বলবে আপনি যে সুস্থ গরুর মাংস খান, হয়তো আপনি গত এক সপ্তাহ সুস্থ গরুর মাংস খেয়েছেন, আমি আপনাকে কোশ্চেন করবো আপনি কি সুস্থ গরুর মাংস খান? আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে সুস্থ গরুর মাংস দেবো। একমাত্র স্বপ্নবাড়ি সিস্টেম কষাই বাড়ি পারে এক মাংস দিতে পারলো। সেকেন্ডলি আবার কি করতেছে, আপনাকে এরকম একটা সেন্টার দিচ্ছে, এডুকেশনাল সেন্টার, মেডিটেশন সেন্টার, যেখানে আপনি ঢাকা থেকে একটা ভালো একটা জায়গা যদি ফ্যামিলি নিয়ে যেতে চান, যাওয়ার কোনো জায়গা নেই, আনসেফ, আপনি স্বপ্নবাড়ি একবার চলে যান ভাই, ওখানে 5টা রুম আছে, পাকা বিল্ডিং আছে, টিনের ঘর আছে। জন্য আপনার সাথে একটু জানতে চাই যে একটি প্রজেক্ট দাঁড় করাতে হলে বিপুল পরিমাণ অর্থেরও দরকার হয়, এবং আপনারা বলছেন যে আপনারা 2.5 একর জমি এখন কাজ শুরু করেছেন, কিন্তু আপনাদের টার্গেট হচ্ছে প্রায় 40 একর জমি, যেটি আপনারা প্রায় এরই মধ্যে ব্যবস্থাও করে ফেলেছেন। এটি কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব মূলত সদিচ্ছা। আমার ভিতরে ইচ্ছা থাকতে হবে যে আমি আসলে কি করব, আমার টার্গেট ঠিক থাকতে হবে, আমি ওখানে যাব। গন্তব্য যদি ঠিক করে আমি যদি যেতে পারি রাইট ওয়েতে, অবশ্যই সম্ভব। হ্যাঁ, এক্ষেত্রে বিভিন্ন রকমের ঝামেলা আসে আমাদের, যখন আমরা কিছু করতে যাই এই অ্যাগ্রো বেস, সেক্ষেত্রে দেখা গেছে আমি একটু তাহলে জেনে নেই যে শফিউল আলম রুবেল শিকদার আপনার কাছ থেকে, যে ওনাকে যে প্রশ্নটি আমি করেছিলাম, আপনি যদি এর উত্তর দেন যে আপনারা প্রায় 40 একর জমির একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন, ইনভেস্টমেন্টের অথবা এই ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করলেন? The path of entrepreneurship is full of challenge, laborious, industrious and rewarding. আগে 3টা স্টেপ শেষ করেন নাকি? আমি 40 একর যখন প্রজেক্টটা নিতে গেছি বা নেব, এই চিন্তাটা করছি, এই জন্য আমার কি কি চ্যালেঞ্জ দিতে হবে। ইটস টু মাচ চ্যালেঞ্জিং। এটা CHALLENG বললে এটা শেষ হয়ে যায় না। এই চ্যালেঞ্জিং এর প্রত্যেকটা সেক্টর চ্যালেঞ্জিং। প্রায় 12 মাস বসে থেকে R&D রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উপর 12.5 লাখ টাকা খরচ করে এই সুইটেবল জায়গাটা আমাদের খুঁজে বের করতে হয়েছে। আমরা বাংলাদেশের ভোলা থেকে বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর কোন ডিস্ট্রিক্টটা ভিজিট না করেছি, টোটাল স্বপ্নবাড়ি করানো যায় আজকে যারা রয়েছে টপ লেভেল ম্যানেজমেন্টে, প্রত্যেকটা ছেলে ব্যাংকার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, শিক্ষিত ছেলেগুলো আছে, চাকরি বাকরি ছেড়ে দিয়ে আসা হিউজ একটা কেপিআই আমরা এখানে দিয়েছি, কি পারফরম্যান্স ইন্ডিকেটর। এই কেপিআই ভলিউম যদি আপনি রেশিও চিন্তা করেন, তাহলে 28 × 8 হয় আমাদের এখানে। দ্যাট মিনস গত 1 বছরে আমাদের যে সফলতা, স্বপ্নবাড়ি আগ্রহ আমরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গত 1 বছরের না। একটা মানুষ 28 বছর করতে যে সময়টা লাগতো, আমরা 1 বছর করছি, কারণ আমরা 28 জন একসাথে কাজ করতেছি। এই জন্য যে বিষয়টা দরকার হয় সেটা সেলফ স্যাক্রিফাইস। আমাদের এখানে আমাদের এডুকেশন এটা, আমাদের প্রাপ্তি এটা। উই লাইক টু স্যাক্রিফাইস। কিভাবে স্যাক্রিফাইস করতে চাই? আমাদের মানি ব্যাগটা, নিজের মানি ব্যাগটা আমরা মানুষের জন্য খরচ করতে চাই। এই ধরনের সেলফ স্যাক্রিফাইস মানসিকতা ছাড়া এই ধরনের প্রজেক্ট কখনোই বুঝতে হবে না। আরেকটা বিষয়, আমাদের দেশে যারা নেতৃত্ব দেয়, এদের সবচেয়ে বড় সমস্যা হলো মাথাটা এদের। আমাদের নেতাদের এই ধরনের স্যাক্রিফাইসের জায়গায় যেতে হবে। মাছের মাথা আপনার না, আপনি খাইয়েন না, আপনি ছেড়ে দেন, সবাই দিয়ে দেন, তাহলে আপনি দেখবেন আপনি সবচেয়ে বেশি পাবেন। হ্যাঁ, আমাদের স্বপ্নবাড়ির যে প্ল্যানিং, যে মিশন, যে ভিশন, এই দুই সামনে বুস্ট আপ হচ্ছে, এবং যে চ্যালেঞ্জ, যে সমস্যা, এটা একটার জন্য আমরা সবাই স্যাক্রিফাইস করতে পছন্দ করি। উল্লেখযোগ্য বলতে হয় জায়েদ বাঁধানের কথা, রবিন হাসানের কথা, আব্দুল হান্নানের কথা, সালমান ভাইয়ের কথা, পারভেজদের কথা, এখানে নাজিমউদ্দিনদের কথা এখানে আসে, এখানে কামালদের কথা, এখানে অনেকগুলো ছেলে রয়েছে। আমি যে সকল উদ্যোক্তাদের কথা বলতেছি, এরা হয়তো এখানে স্টেজে এসে বসে নাই। এখানে আমি সালমান ভাই, কামরুল ভাইকে, আপনারা স্থানীয় এলাকাবাসী সাহায্য পেয়েছেন নাকি তাদের কাছ থেকে বিরূপ কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। স্বপ্নবাড়ি আগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিঙ্গার কালেকপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে আজকে যে ইন্ডাস্ট্রিটা সেট আপ হয়েছে, আমি আজকে যারা উপস্থিত দর্শক আছে সবাইকে অনুরোধ করবো এরা যেন যায়, একবার গিয়ে যেন দেখে আসে, এবং আমাদের কষাইবাড়ির মাংস যেন খায়। পাশাপাশি এলাকাবাসী আলহামদুলিল্লাহ তারা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। মানে আমাদের
তালেবপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মানুষগুলোর কথা বলতে হবে, আমি দেখি না কোনোদিন পেঁপে গাছে পেঁপে হয়েছে কেউ সিয়া খেতে, মানে ওখানে মানে রাস্তার পাশে কলা গাছে কলা হয়েছে কেউ ছিঁড়ে খায় না, বরঞ্চ সহযোগিতা করে এরা, তাদের চিন্তা ভাবনা। বাংলাদেশ একটা মডেল গ্রাম এটা, কিন্তু এখানে ইনফ্রাস্ট্রাকচার কিছু ডেভেলপ হলে আমার মনে হয় খুব, মানে ঢাকা শহরের অদূরে আমাদের মিরপুর থেকে মাত্র 45 মিনিট লাগে, 30 কিলো দূরে সিংগাইয়ের তালেবপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রাম, যেখানে স্বপ্নবড় আগ্রহ রয়েছে। তো এখানকার মানুষগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো, বিশেষ করে আমাদের ওখানকার যিনি চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান রমজান আলী। আপনাদের ভাগ্য বেশ ভালো মনে হচ্ছে যে আপনারা যে সুযোগ সুবিধাগুলি পাচ্ছেন। আমরা আপনাদের সাথে বিরতির পর আবার কথা বলবো, জানতে চাইবো যে বাজারজাতকরণে আপনাদের কি পরিকল্পনা এবং কি সমস্যা হচ্ছে। দেখছেন আশার বাংলায় 1 বছর ধরে এই প্রজেক্টটা নিয়ে কাজ করছেন এবং 1 বছরে মোটামুটি সফল আপনাদের মূল সেটআপটা আপনারা দাঁড় করিয়ে ফেলেছেন। নতুন উদ্যোক্তা যারা এই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? আমি আসলে আমাদের এই অনুষ্ঠানের প্রথম পার্টি বলে গিয়েছি যে আসলে আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে। আমাদের ইন্টার্নশিপ পিরিয়ডে আমাদেরকে বিভিন্ন কোম্পানিতে না যেয়ে, ব্যাংকে না যেয়ে, আমরা ইন্টার্ন করি স্বপ্নবাড়ি এগ্রোতে বা এই টাইপের যে কোনো একটা প্রজেক্টে যেখানে আমি 3 মাস 6 মাস থাকার ব্যবস্থা করবো, আমরা তাদেরকে এডুকেশন দেবো, শিক্ষা দেবো যে কিভাবে তারা এই সেট থেকে বিজনেস করে বেরিয়ে আসতে পারবে, আমরা তাদেরকে এই জিনিসটা শিখিয়ে দিতে পারবো। তো আর আমাদের দেশে যারা চেষ্টা করতেছে, চিন্তা করতেছে যে আমি এগ্রোতে আসবো, তো এগ্রোতে আসার আগে অবশ্যই এই সেটটা ভালো মতো জেনে বুঝে তারপরে আসতে হবে। কি কি জানতে হবে? তাদেরকে এগ্রো প্রোডাক্টগুলোর থেকে কিভাবে, আমাদের এমডি সাহেব বলে গেলেন কিছুক্ষণ আগে যে ব্যবসা শিখতে হবে। ধরেন একজন মানুষ আসতে চায়, হ্যাঁ, তার ব্যবসার বেসিক জিনিসগুলি কি কি? একটা মানুষ ব্যবসা করতে চায় তাহলে তাকে কি করতে হবে? তাকে আগে ফাইন্ড আউট করতে হবে কারা কারা এই ব্যবসাটা করে, কতদিন ধরে করে, কিভাবে করে, সেই ব্যবসার জন্য কি কি করেছে। শুধু এটা দেখলে হবে না যে সাকসেস কাম ফ্রম ওভারনাইট লেবার। এই যে ওভারনাইট লেবার, এটা সে কিভাবে দিচ্ছে, আমি দিতে পারবো কিনা, এই বিষয়টা আগে তার সাথে নিজের সাথে কোঅপারেট করে নিতে হবে এবং ধীরে ধীরে দিতে হবে। এটার নামে শিখা। এডুকেশন ইজ এ লং প্রসেস ইন প্র্যাকটিক্যাল ওয়ে। অনেক সেক্টরই তো আছে, আপনি কেন অ্যাগ্রো সেক্টরকে বেছে নিলেন? আমাদের যে লক্ষ্য, আমরা বিজনেসকে 3 ভাগে ভাগ করছি, একটা অ্যাসেট বেস, একটা প্রোডাক্ট বেস, একটা আইডিয়া বেস। আমরা বাংলাদেশকে আগে বলেছি বাংলাদেশকে বেকার মুক্ত করতে চাই, এই জন্য আমরা ওটা টার্গেট করছি। এখন আমাদের অ্যাসেট আছে, আমরা এখন মানুষকে বলতে পারি যে আমরা অ্যাসেট আছে, আপনি আমার সাথে মার্চ করেন। আমরা টোটাল বাংলাদেশটাকে পরিবর্তন করতে চাই। আজকে যারা বাংলাদেশে রয়েছে তাদের সকলকে আমাকে ইনভাইট করি, আসেন আমরা বাংলাদেশটাকে একসাথে পরিবর্তন করি। একসাথে, এরকম না যে আপনি ওখানে শুরু করলেন, আপনি ওখানে শুরু করলেন, আপনি এভাবে না, আমরা একসাথে সবাই করব। এই জন্য আমাদের এখানে একটা লেসন রয়েছে, সেলফ স্যাক্রিফাইস। ইউ ক্যান কাম হিয়ার এন্ড ইউ অলসো সেভ। এই জন্য আমরা অ্যাসেট দিয়ে শুরু করেছি। আজকে আমাদের অ্যাসেট আছে, আমরা প্রোডাক্টে চলে আসছি কষাই বাড়িতে। আমরা এন্ডো সুশি হাউস নামে একটা কোম্পানি লঞ্চ করেছি। আমরা কাজ করতেছি মানে আইডিয়া বেসিসে, মোবাইলে মানুষ যেন টাকা ইনকাম করতে পারে। এটা হলো ফ্রিল্যান্সিং এক্সিকিউটিভ। আমাদের প্রোডাক্টগুলো আমরা মোবাইলের মাধ্যমে সেলফ করি, এবং আজকে অ্যামাজন কাজ করেছে, এবং আমরা সফটওয়্যার এস্টাবলিশ করতেছি। আমরা আসলে আমাদের তরুণ যে বেকার গুলো যারা পড়াশোনা শেষ করে ঘরে বসে রয়েছে, এদের জন্য কর্ম একটা জায়গা ক্রিয়েট করতেছি, এবং সেটা কিভাবে ইজি। আজকে দেখেন গ্রামের ভিতরে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে, মোবাইল টিপে কি করে, মোবাইলের ভিতরে গান শুনে, গেমস খেলে। আজকে এখন আমি দেখি নতুন কিছু ছেলে পেলে লুডো খেলে। কি পরিমাণ ইয়াং জেনারেশন টাইম ওয়েস্ট করতেছে স্পেশালি জ্যামে এবং বসে বসে। এই জায়গা থেকে আমরা রিকভার করতে চাচ্ছি। কিভাবে চাচ্ছি তার উত্তরটা হলো, আজকে চায়নার দিকে তাকান আপনি। চায়না, আপনি এটা প্রোডাকশন করবেন, চায়নায় চলে যান এবং চায়না 2 টাকা আপনাকে প্রোডাকশন করে দেয়। ঠিক বাংলাদেশকে আমরা একটা মার্কেটিং জোন বানাবো। এই হিউজ ম্যান পাওয়ার, এরা যদি প্রোডাক্ট সেল করে, সারা বিশ্বের প্রোডাক্ট যদি আমরা ম্যান পাওয়ার দিয়ে সেল করতে পারি, তাহলে বাংলাদেশ ডেভেলপ হতে কতদিন লাগে। এই জন্য আসলে আমরা অ্যাসেট দিকে আসছি, যাতে মানুষ আমাদেরকে ফেথ করতে পারে, মানুষজন আমাদের কাছে এসে দেখতে পারে এদের কাছে কিছু। আমরা আবার একটু অ্যাগ্রোর মধ্যে ঢুকতে চাই। শুক্লানের জন্য আপনার কাছে জানতে চাই যে আপনারা তো বাজারজাতকরণ শুরু করেছেন। জি, বাজারজাতকরণ শুরু করতে যে আপনাদের অভিজ্ঞতা কি, কি ধরনের সমস্যা হচ্ছে অথবা কোনো সমস্যা হচ্ছে না, কি অবস্থা? আসলে বাজারজাতকরণের জন্য আমাদের প্রথমে একটা কোম্পানি অলরেডি সেট আপ করা হয়েছে, কষাইবাড়ি নামে। কষাইবাড়িতে আমরা আমাদের সুস্থ গরুগুলোর মাংস আমরা সাধারণ জনগণের কাছে ডিস্ট্রিবিউট করতেছি। আপনারা তো সিঙ্গাইয়ের এই প্রজেক্টটা করছেন, কিন্তু এটা আপনাদের মাংস কি শুধু ওই লোকালি নাকি ওই মাংস চলে যাচ্ছে? আপাতত যেহেতু আমরা ঢাকা কেন্দ্রিক, ঢাকাতে ম্যাক্সিমাম মালিকরা আছেন, সো আমরা এই সেটটাতেই এটা এস্টাবলিশ করতে চাচ্ছি। যেমন আমরা চাচ্ছি যে ঢাকায় মোটামুটি 8 থেকে 10টা আউটলেট বা 20টা আউটলেটের মাধ্যমে কষাইবাড়ি নামে
আমরা বিভিন্ন টাইপের মিট, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, তারপর গ্রিন ভেজিটেবলস, এগুলো যদি আমরা ফ্রেশ ফুডগুলো আমরা যদি নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকায় এনে আউটলেটের মাধ্যমে সেল করতে পারি, এখানে আমাদের বিজনেসের একটা অপশন আছে। আপনাদের রেট কি রকম? আমাদের রেট আসলে এখন তো ঢাকায় 500 টাকা কেজি গরুর মাংস চলে, কিন্তু আমরা জাস্ট 20 টাকা বেশি নিচ্ছি, কারণ এটা আমাদের মেনটেন্যান্স চার্জ বাবদ। এছাড়া আর তেমন কোনো এক্সট্রা কোনো চার্জ নেই। আমরা 520 টাকাতে গরুর মাংস বেতনে সেল। কিরকম তাতে পাচ্ছেন আপনিই বলুন, সারা কিরকম পাচ্ছেন? কারণ অন্যের চেয়ে যখন 20 টাকা বেশি দিচ্ছেন, বাজারে তো প্রতিযোগিতাই করতে হয়। কেউ 500 টাকার মাংসটা পাচ্ছে আর 520 টাকা দিয়ে, সে 20 টাকা থেকে বেশি কিন্তু আগ্রহী। আমি মিরপুরে থাকি, তো মিরপুর 1 নম্বর ফুডে যে স্বাদটা পাওয়া যায় রেক্সে একই স্বাদ পাওয়া যায়, দেখতে একই রকম। তো রেক্সে কেন দাম বেশি নেয়? কেন আপনি ফুটপাথ থেকে স্বাদ কিনেন না? বিকজ অফ কোয়ালিটি। আমরা কোয়ালিটি এনশিওর করতেছি। মানুষ 520 টাকা করে ইজি নিচ্ছে, শুধু নিচ্ছে না, এবং মানুষ স্যাটিসফাই। মানুষ কি বলে জানেন, কষা গাড়ি মাংস যে একবার খেয়েছে আজকে পর্যন্ত, আমি আমার কোনো কাস্টমার কাছে কত এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ, আমরা এই যে গত শুক্রবারও 4টা গরু জবাই দিচ্ছি। আমরা 6টা পয়েন্টে নর্মালি গরু জবাই দিই। মিরপুর 1, মিরপুর 13, বড়বাগ, তারপরে ঢাকা ক্যান্টনমেন্ট, মীর হাজিবাগ আর ঢাকা মহানগর প্রজেক্ট, এই 6টা জায়গায় আমাদের গরু জবাই হয়। এবং এই জায়গায় মাংসগুলো আপনি জিজ্ঞাসা করবেন ভাই কষা গাড়ি মাংস কেরকম, সেটি বুঝলাম, কিন্তু তাতে আপনাদের সপ্তাহে আপনারা কত মাংস সেল করেন? আমাদের এই মুহূর্তে মাংস সেল হয় প্রায় মানে পার উইকলি 1 টনের মতো। 1 টন এক সপ্তাহে সেল হচ্ছে। তাহলে তো বেশ ভালোই আপনাদের গ্রোথ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। টার্গেট কি সামনে? আমাদের টার্গেট হলো সারা ঢাকা শহরবাসী এবং সম্পূর্ণ দেশবাসীকে সুস্থ গরু মাংস খাওয়াবো এবং সেটা ইম্পোর্ট করবো। আসলে সকল প্রোডাক্টকে তো নিশ্চিত করতে পারবো না, ওই যে আগে বলে গেছি যে আজকে মানুষ কেমিক্যাল, ফর্মালিন ভয় অনেক কিছু খায় না, কিন্তু এই গরু মাংসটা আমরা নিশ্চিত দিতে চাই যে হ্যাঁ, একটা কোম্পানি আছে বাংলাদেশে, সেটা হলো কষাই বাড়ি, এর থেকে যদি আমরা গরু মাংসটা খাই এটা আমরা সুস্থ পাবো এবং সেটা সুস্থ, এই নিশ্চয়তা আমি। আপনাদের গরুগুলি যেগুলি ধরেন আপনারা বিক্রি করেন, সবই কি আপনাদের নিজস্ব উৎপাদন নাকি বাইরের থেকেও কি সেল করেন? প্রশ্নই আসে না, কেন মানুষটা আনবো? তাহলে সবথেকে আগ্রহ কেন আজকে 1 বছরে প্রোডাকশন কি রকম করেছেন আপনারা? আমরা 1 বছর যে কাজটা করছি, আমরা প্রোডাকশনে গরু নিজেরা উৎপাদনে যাইনি। আমরা একটা গরু নিয়ে আসি হাট থেকে, একটা গরু আনার পর সেটা আমাদের ভেটেরিয়ান আছে, সেটা পরীক্ষা করা হয়, সেই গরুটাকে 3 মাস লালন পালন করা হয়, তারপর সেটা বিক্রি করা হয়। ইটস এ প্রসেস। ঢুকলো, আমরা নিজস্ব ফুড মেনু আছে, আমরা গরুকে তো ভিআইপি খাবার খাই, আমরা মানে ভুসি খাওয়াই, গম ভাঙা খাওয়াই, ভুট্টা ভাঙা খাওয়াই, খোল খাওয়াই। এগুলো খাওয়ানোর পরে একটা গরু যখন পরিপুষ্ট হয়, তারপর এটাকে এবং সুস্থ। আমাদের গরুগুলো দেখলে আপনি দেখবেন যে টু মাস স্মার্ট দেন হিউম্যান। আপনারা কি হাইব্রিড গরুগুলি কেনেন? না। কি ধরনের গরু কেনেন? হাইব্রিড বলতে যে জিনিসটা বলা হয় না, আমাদের অধিকাংশ গরু হলো দেশাল। কষ্ট রয়েছে, কষ্ট থাকবে, কারণ ফার্মে যদি আপনি হলস্টাইন ফ্রিজিয়ান না রাখেন, তারপর সিন্ধি না রাখেন, তাহলে আপনি দেশি যে গরু বলেন, দেশি গরু শুধুমাত্র একজন গরিব যিনি দিনমজুর তার গরু পাওয়া যাবে এবং তার সকল সার মানে হাড্ডিগুলো বের হয়ে থাকবে। মানে প্রচলিত সংজ্ঞা অনুসারে তাকে দেশি গরু বলা হয়। আসলে না, এগুলো সবই মোটামুটি যা আছে এগুলো আমাদের দেশে প্রতিপালিত হয় ভাই, কিন্তু ওসিমেন্টটা মানে অতীতে এক সময় বাংলাদেশে। আপনারা কি নিজেরাও গরু উৎপাদন করেন নাকি বাইরে থেকে সব কিনে? না, এই মুহূর্তে তো আমাদের প্রজেক্ট মাত্র 1 বছর। মানে এই যে ব্রিডিং এস্টাবলিশ করার জন্য একটা খামারে মিনিমাম 3 বছর সময় লাগে ব্রিডিং এস্টাবলিশ করার জন্য। আমরা ব্রিডিং নিয়ে কাজ করতেছি। আমাদের গত সপ্তাহে প্রায় 14টার মতো গরু কেনা হয়েছে ফিউচার ব্রিডিং এর জন্য। হাইব্রিড গরু পাওয়া কি বেশ কঠিন বাংলাদেশে? না, বাংলাদেশে হাইব্রিড গরু পাওয়া খুব বেশি কঠিন না। হাইব্রিড বলতে তো কিছু না, যে জিনিসটা বুঝতে চাইছেন সেগুলো এরকম যে বিদেশে যে গরুগুলো আমরা বড় বড় গরু দেখি, তাই না, এরকম গরু যদি হলস্টাইন ফ্রিজিয়ান, সিন্ধি, শাহিওয়াল, পিওর জাতটা পাওয়া কঠিন। হ্যাঁ, বাংলাদেশের সমস্যা আছে, বিশেষ করে যারা ডেইরি সেক্টরে আছে তারা এআই নিয়ে বিশাল প্রবলেমে পড়ে, কারণ যে এআই করবে তাকে জিজ্ঞাসা করলে সে পার্সেন্টেজ বলতে পারে না। হ্যাঁ, এটা দিন দিন সহজতর হয়ে আসতেছে, কিন্তু এখানে আর একটু নজর দেওয়া উচিত। আমি আগে বলছি বাংলাদেশে এই সেক্টরে হিউজ পরিমাণ অদক্ষ লোক রয়েছে এবং লোক যারা আছে তাদের কাজে নেই। স্পেশালি আমাদের দেশে ভেটেরিয়ান সার্জনের সংখ্যা খুবই কম এবং কৃষি অফিসার বা কৃষি অ্যাগ্রোসাইডে যারা আছে তারা আনউইলিং টু হেল্প। তারা আসলে চিন্তা করে তাদেরকে একটা ভিজিট দিতে হবে, এটা চিন্তা করে না। একটা ফার্ম তোলা যেতেছে অসুস্থ, আমার 11টা গরু লাস্ট উইকে অসুস্থ হয়ে গেছে, তো এই গরুগুলোর জন্য আমার মানে খরচ হইতেছে। একটা গরু খোয়ারও বলে 2000 টাকা খরচ হয়, 11টা গরু 22,000 টাকা খরচ। একটা ফার্ম সেট আপ ফার্ম স্ট্যাবলিটি এখনো হয় নাই, কিন্তু একটা লোক আসলে চিন্তা করে তাকে 500 টাকা 1000 টাকা দিতে হবে এবং এতগুলো ওষুধ লিখে দেওয়া যায়। এই ধরনের মানে এই যে মানসিকতা, আমি আগে বলছি বাংলাদেশের মানুষগুলো এই মানসিকতা মানে পরিবর্তন দরকার। উদ্যোক্তা বান্ধব যারা চলে আসা উচিত,
এবং স্বপ্নবাড়ি যে কাজটা আমাদের সারা ঢাকা শহরবাসী এবং দেশের জন্য যেটা করতেছে, কারো যদি সুস্থ গরু লাগে, বিয়ে অনুষ্ঠান হোক, সুন্নতে খাতনা হোক, ওয়াটাবার জন্মদিন হোক, বা গরু মাংস লাগলে আপনার স্বপ্নবাড়ির সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে সুস্থ গরু মাংস দেবো ইনশাল্লাহ। একবার খেয়ে দেখেন, ইটস আওয়ার কমিটমেন্ট, বিলিভ ইন কাস্টমার স্যাটিসফ্যাকশন। আর ভবিষ্যতে যারা এই প্রজেক্টে আসবে এবং তাদের জন্য আপনার বক্তব্য কি, এবং আপনাদের প্ল্যানিং কি সামনে? আমাদের প্ল্যানিংটা হলো যে কেউ যদি আমাদের ফার্ম ভিজিট করা উচিত, সবচেয়ে বড় কথা হলো একবার হলো আমাদের ফার্মটা ভিজিট করা উচিত। আপনি আপনাদের সন্তান নিয়ে আসেন, আমরা আপনাদের খাওয়া থাকার ব্যবস্থা দিচ্ছি আলহামদুলিল্লাহ, শুধুমাত্র আপনি ইন্সপায়ার হওয়ার জন্য। আপনার সন্তান এখানে এসে শিখবে, আপনারও ভালো লাগবে আলহামদুলিল্লাহ। ভেরি গুড এনভায়রনমেন্ট, শীতকাল আসছে, আরো সুন্দর পরিবেশ এটা। এখানে যদি আপনি যান, আমার পুকুর আছে, পুকুরে আপনি মাছ ধরতে পারেন, বসিদা মাছ ধরবেন, 1 টাকা লাগবে না, টিকিট ফ্রি। ঘোড়া আছে, সন্তান ঘোড়া চড়তে পারবে, আমার হাসি ডিম পারতেছে। আপনাদের সাথে যোগাযোগ করার উপায় কি? আমাদের ফেসবুকে পেজ আছে, স্বপ্নবাড়ি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে আছে, কসাইবাড়ি নামে পেজ আছে, হলো রেইনবো সুশি হাউস নামে পেজ। এইসব পেজে আমাদের ওয়েবসাইট আছে www.স্বপ্নবাড়ি.com। এই পেজে আমাদের, এই ওয়েবসাইটে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এছাড়া চাইলে যে কোনো সময় আমাদের নিবেদিত মেসেঞ্জার আছে, এবো আইডি আছে, আমার আইডি আছে রুবেল শিকদার, টাইড আছে শফিল আজম জনি। এখানে আমাদের এরকম ব্যবস্থা আছে যে ঢাকা শহর থেকে আপনারা ভিজিট করতে আপনাদের ওখানে নিয়ে যাবেন? আলহামদুলিল্লাহ, দোয়া করেন যেন এরকম করতে পারি। চাই মানুষগুলোকে আরো সহজভাবে যেন আমাদের কাছে নিয়ে যেতে পারে এবং মানুষগুলোকে মোটিভেটেড করতে পারে, ইন্সপায়ার করতে পারে। এরকম লক্ষ্য রয়েছে, প্রত্যেকটা পরিবারে যেন আমরা যেতে পারি। মানুষগুলোকে আসলে আরো ফ্যাসিলিটি দেওয়া উচিত। মানুষ আজকে তো ভয়, মানুষের ভিতরে কাজ করে ফিয়ার অফ ফেইলিউর। বাংলাদেশের মানে মাংসের দাম দিনে দিনে বাড়ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে গরু বা খাসির মাংসের দাম বেড়েই যাচ্ছে। এটি কি ব্যবসার জন্য আপনাদের কোনো ধরনের প্রবলেম তৈরি হয়? ইটস এ হিউজ প্রবলেম। সবচেয়ে বড় সমস্যা কি, বাংলাদেশের দানাদার খাবারের রেটটা অনেক বেশি। ভুসি, ভুট্টা, তারপরে আপনি খোলের কথা বলেন, যেগুলো দানাদার খাবার আমরা ইউজ করি, এটা টু মাসের এক্সেস একটা রেট পড়ে যায়। তারপর আজকে খড় কিনতে গেলে একটা রেট পড়ে যায়। তারপর অ্যাভেলেবল ওয়ার্কার না থাকার কারণে ওয়ার্কার পিছনে একটা খরচ যায়। তারপরে ওই যে বললাম ভেটেরিয়ান সার্জন, মানে যে ডাক্তার আছে, কৃষি ডাক্তার আছে বা পশু যারা ডাক্তার আছে, এদের পিছনে একটা খরচ যায়। ঔষধের পিছনে একটা হিউজ খরচ যায়। যে যার থেকে যা পারে তাই দাম রাখে, সব মিলে না মানুষের পক্ষে সম্ভব হয় না। যে আসলে আজকে গরু পালে তার পক্ষে তার গরু মাংসটা 520 টাকা কি 600 টাকার নিচে বিক্রি করা সম্ভব না। আমরা যারা আজকে 520 টাকা সুস্থ গরু মাংস দিচ্ছি, শুধুমাত্র গুডউইল ক্রিয়েট করার জন্য, ব্যবসার জন্য না। আমরা স্বপ্নবাড়ির প্রফিট ব্রেক ইভেন ধরছে আগামী 2 বছর পরে, আগামী 2 বছর আমরা বিনিয়োগ করে যাব। আসলে বাংলাদেশে এই ধরনের বিজনেসে অন্যরা যে দিচ্ছে, অন্যরা দিচ্ছে অথবা 500 টাকা আপনারা গরু মাংস পাইতেছেন, কিন্তু সুস্থ না, 100% সুস্থ না। গতকাল সকালে আমরা দেখলাম, শুক্রবার দিন সকালে যখন আসতেছি, মিরপুরে মহিষ জ্বর হইতেছে। মহিষের মাংস আপনি খাচ্ছেন গরুর নামে, কোনো সমস্যা নেই, মাংস তো তাই খান। সুস্থ অসুস্থতা আপনাদের উপর। সো রেটটা আসলে বাড়বে। রেটটা আপনি যদি ভালো জিনিস খাইতে চান 2 টাকা দিয়ে খাইতে হবে। গভর্নমেন্ট যদি এখানে স্টেপ নেয়, অথবা আমাদের যারা ইম্পোর্টার, আপনার কাছে শেষ জানতে চাই যে নতুন যারা ব্যবসা করতে আসছে তাদের উদ্দেশ্যে আপনাদের বক্তব্য কি? নতুন যারা আমাদের এখানে দেশে উদ্যোক্তা হিসেবে এগ্রোতে ইনভেস্ট করতে চাচ্ছে বা আসতে চাচ্ছে, তাদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই জেনে শুনে ভালো মতো এক্সপেরিমেন্ট করে প্র্যাকটিক্যালি নিজে থেকে শিখে তারপরে আসবেন। আপনার ইনভেস্টমেন্টটাকে অবশ্যই সেফ রাখবেন, কারণ একবার যদি এখানে ইনভেস্টমেন্টে লস খেয়ে যায়, সে কিন্তু আমাদের দেশে দেখা যায় যে অনেক বিদেশি আছে, বিদেশে থাকে, সে দেশে এসে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে একটা ফার্ম খুলে বসছে, কিন্তু আপনার 1 or 2 ইয়ার্স দেখা গেছে যে সে ওই টাকাটা মূলধন সহ নাই। তখন সে আবার হয়তো বিদেশে যাবে অথবা সে গ্রামের বাড়িতে চলে যাবে। তো আমি চাই যে আপনারা সবাই জেনে বুঝে ভালো মতো তারপরে আপনারা এই বিজনেসে আসুন, ইনশাল্লাহ এখানে সফলতা সম্ভব। মোহাম্মদ রুবেল শিকদার এবং শফিউল আলম জনি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ভবিষ্যতে হয়তো আরো কথা হবে এবং আপনাদের এই যে অ্যাগ্রো সেক্টর নিয়ে আপনারা কাজ করছেন, তরুণদের আপনারা আরো বেশি উৎসাহিত করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। বিরতি